সাইফুদ্দিন বাদ পড়াটা আমি মনে করি না যে আসলে বিগ লস। আফিফকে নেওয়া একটা সারপ্রাইজ। যে টিমটা দেওয়া হয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে 90% পারফেক্ট আছে। অ্যাটলিস্ট 3টা ম্যাচ যদি আমরা এবার জিততে পারি তাহলে এটাও কিন্তু আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ হবে। নাম বলেছিলাম হয়তোবা তাসকিনকে আমরা ওই 16 জনের নামে বলি নাই, কিন্তু তাসকিন যদি সুস্থ থাকে আমরা তো সবাই জানি যে তাসকিন কতটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ তাকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে দল ঘোষণা করেছেন চিফ সিলেক্টর, সিলেকশন প্যানেল, লিপু ভাই, রাজ ভাই এবং হান্নান ভাই। তো ভালো লাগছে। তার মানে তাসকিন হয়তোবা অতটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি আমরা ওয়ার্ল্ড কাপে তাকে পাচ্ছি, যেহেতু তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে দল ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গায় অটোমেটিক আসলে সাইফুদ্দিন আসে না, কারণ কালকে আমি আমার ভিডিওতে বলছিলাম যে সাইফুদ্দিনের পারফরমেন্স অতটা ভালো ছিল না যে আসলে সে 15 জনে থাকবে, যেহেতু তাসকিন আছেন টিমে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে। তানজিম সাকিবের বোলিং আমি বরাবরই মনে করি যে সে সবসময় এফোর্ট দেওয়ার চেষ্টা করেন, ব্যাটিংটাও ভালো করছেন মাশাআল্লাহ। তো যেই টিমটা দেওয়া হয়েছে ডেফিনেটলি এর থেকে বেটার আর অপশন ছিল না। হ্যাঁ, আরেকটা জায়গায় হয়তোবা মিরাজকে আমি হলে হয়তোবা ওইখানে হয়তোবা কথা বলার একটা অপশন থাকতো, কারণ মিরাজকে আমি মনে করি যে আমরা যে কোনো সিচুয়েশনে তাকে ব্যাটিংটাও পেতাম এবং তার বোলিংটাও। যেহেতু আমরা যখন সেকেন্ড রাউন্ডে যদি যাই তখন হয়তো আমাদের অপোনেন্টের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকতে পারে 4-5টা, তখন হয়তো আমরা মিরাজকে ইউজ করতে পারতাম। 15 জন স্কোয়াডে থাকলে খুব ভালো হতো। তারপরেও ম্যানেজমেন্ট মনে করেছেন যে না, তানভীর লাস্ট 2-3টা বিপিএল আমি বলবো যে চমৎকার বল করে যাচ্ছেন, তার সেটা পুরস্কার পেয়েছেন আমি মনে করি। তানভীরও ডিজার্ভ করে ডেফিনেটলি। তো যেই টিমটা দেওয়া হয়েছে সাইফুদ্দিন বাদ পড়াটা আমি মনে করি না যে আসলে বিগ লস, যেহেতু তাসকিন টিমের মধ্যে আছেন। তো এই টিমটাই আসলে সবারই জানা ছিল এই টিমই হয়তোবা হবে, ডিফারেন্ট কিছু হয়নি। আমি মনে করি যে রাইট টিম সিলেকশনই হয়েছে। তাসকিন দেখেন অনেক এক্সপিরিয়েন্স এবং সে লাস্ট বিপিএল আমরা দেখলাম যে ঢাকা টিমের হয়ে সে ক্যাপ্টেন্সি করেছেন। তার ফিউচার প্ল্যানও আমরা জানি যে সে খুব ইনভলভ হতে চান, লিডারশিপ গ্রুপে এসেছেন। অসাধারণ ভাবে সে কামব্যাক করেছে, যেভাবে কোভিড এর সময় সে একা একা ট্রেনিং করে ফিটনেস লেভেলটা অন্য লেভেলে নিয়ে গিয়েছেন। তো অবশ্যই আমি মনে করি যে সে একজন লিডারদের মধ্যে পড়েন, কারণ খারাপ সময় থেকে কিভাবে কামব্যাক করতে হয় ট্রেনিং করে, হার্ডওয়ার্ক করে, এবং চমৎকার বোলিংও করছেন। যখনই ফুল ফিট আমরা তাসকিনকে পাই তখনই কিন্তু সে অসাধারণ বল করে যাচ্ছেন। তো অবশ্যই আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক। যদিও ফাস্ট বোলাররা লিডারশিপ গ্রুপে খুব কমই থাকেন, যদিও বাংলাদেশের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা সেও একজন ফাস্ট বোলার ছিলেন। তো সেই জায়গায় তাসকিনকে লিডারশিপ গ্রুপে আনাটা আমি মনে করি পজিটিভ দিক ডেফিনেটলি। ইয়াং ফাস্ট বোলার বলেন বা যারা ফিউচার ক্যাপ্টেন হতে চান পেস বোলাররা, তাদের জন্য তো অবশ্যই মনে করি যে এটা একটা পজিটিভ দিক। না, সাইফুদ্দিনের দেখেন আমি কালকেও বলেছিলাম যে আসলে সে উইকেট হয়তোবা পেয়েছেন, এভরি গেমই আমরা দেখেছি যে সাইফুদ্দিন উইকেট পেয়েছেন 2টা-3টা করে, কিন্তু উইকেট গুলা খুবই ভাগ্যবান ছিলেন, সেই কারণে ফ্লিক করেছেন, শর্ট ফাইনে আউট হয়েছেন। তারপর আউটসাইড অফ স্টাম্প বল যেটা 4 বা 6 এর বল সেটা আউট হয়েছেন, ব্যাটসম্যানদের দুর্বলতার কারণে ওই বলগুলোতে আউট হয়েছেন। ওভারঅল 5টা ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে আসলে সাইফুদ্দিনের থেকে যেভাবে আমরা সবাই আশা করেছিলাম, বিশেষ করে বিপিএল এ যেভাবে বল করেছেন ওই মানের বোলিংটা আমার কাছে মনে হয় না যে জিম্বাবুয়ে সিরিজে করতে পেরেছেন। আর আনলাকিও বলবো এই কারণে যে সে অপরচুনিটিটা পায় নাই ব্যাটিং এ। যদি ব্যাটিং এর অপরচুনিটিটা দেখাতে পারতেন 2-1টা ম্যাচে, যে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস যেটা জাকির আলী অনেক করেছেন লাস্ট ম্যাচে 11 বলে 22 বা 24 রান, শ্রীলঙ্কার সাথে ডেবু ম্যাচে একটা চমৎকার 50 করেছিলেন। এই ধরনের ব্যাটিং এর অপরচুনিটি পেয়ে যদি কিছু ইনিংস খেলতে পারতেন তখন হয়তোবা তারা বিবেচনা করতে পারতেন
সাইফুদ্দিনকে স্ট্যান্ড বাই রাখতে পারতো। হাসান মাহমুদও আসলে অসাধারণ বল করেছেন বিপিএল এ এবং বাংলাদেশ টিমের হয়েও অনেকদিন ধরে খেলছেন। ওয়ার্ল্ড কাপেও ছিল 2023 ওয়ার্ল্ড কাপে, যদিও অতটা ভালো হয়নি। তারপরে ওনারা একটা জেনুইন ফাস্ট বোলার রিজার্ভে নিয়ে যাচ্ছেন সেই জায়গায়। আফিফকে নেওয়া একটা সারপ্রাইজ আমার কাছে মনে হয়েছে যে আফিফকে রিজার্ভে নেওয়া। ওই জায়গায় রিজার্ভে আমার মনে হয় যে মিরাজকে নিতে পারলে টিমের একটা বেনিফিট বেশি হতো আমার কাছে মনে হয়। না দেখেন আসলে আমরা যারা দর্শক বেশি কথা বলছি এটাও আমাদের বুঝতে হবে, যেটা লিপু ভাই চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন যে হয়তোবা এখন লিটনের জায়গায় আমরা যদি আরেকটা নতুন প্লেয়ার নিতাম সেটা আরেকটা ভুল ডিসিশনও হতে পারতো। লিটনের আইসিসি রেকর্ড কিন্তু ভালো। আপনারা যারাই সমালোচনা করছেন আপনারা যদি দেখেন যে 2021 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল টি-20 দুবাইতে, সেখানেও কিন্তু বাংলাদেশের হয়ে সে অনেকগুলা ইনিংস ভালো খেলেছেন। হ্যাঁ, ফিনিশ করতে পারেনি কিন্তু প্রায় 40-30 করে কিন্তু অনেকগুলা ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। আমার ধারণা যে মুশফিকের পরেই মনে হয় সে সেকেন্ড হাই স্কোরার ছিলেন। এবং পরের 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা অস্ট্রেলিয়া হলো সেখানেও কিন্তু সে কিছু কিছু ভালো ইনিংস খেলেছেন। এবং 2023 ওয়ার্ল্ড কাপও যদি আমরা খেয়াল করে থাকি আমাদের খুব বাজে গিয়েছেন, তারপরেও আপনি যদি দেখেন যে সেই জায়গাও আমার মনে হয় যে মাহমুদুল্লাহর পরের স্থানটাই কিন্তু লিটনের। 2টা 70 রান করেছেন, অনেকগুলা ম্যাচে সে হয়তো স্টার্ট পেয়েছেন, বড় করতে পারেনি। তো সেই জায়গায় আইসিসি ইভেন্টে কিন্তু লিটন আমি মনে করি যে সে ডিজার্ভ করে থাকাটা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, রিসেন্ট 10টা টি-20 রেকর্ড হয়তোবা তার ফরে না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আইসিসি ইভেন্টের খেলতে যাচ্ছেন। তো আইসিসি ইভেন্টে অনেক সময় অনেক প্লেয়ার কিন্তু ডিফারেন্ট খেলে থাকেন। লিটনের থাকাটা নিয়ে আমি মনে করি যে যারা খেলায় বেশি ফলো করেন ডেফিনেটলি ওনারা তাকে সাপোর্ট করবেন। সে আমি শিওর যে আইসিসি ইভেন্টে সে ভালো করবেন। শান্তর বিষয়ে আমরা দেখেন আমাদের দেশে আমরা এত ক্রেজি। এখন আমরা কিছুদিন আগে শান্ত সব ফরম্যাটে ক্যাপ্টেন হয়েছেন, এখন আমরা তাকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা সবাই সে ক্যাপ্টেন্সি থেকে সরে যাবেন কিনা এইসব নিয়ে আলাপ করছি। এটা খুবই দুঃখজনক আসলে আমাদের ক্রিকেটের জন্য আমি মনে করি। যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ভালো করছেন, আমি মনে করি যে ক্যাপ্টেন্সিটা সে ভালো করছেন। ব্যাটিং এর পারফরমেন্স হয়তো বা একটা ফরম্যাটে কিন্তু সে ভালো করছেন, ওয়ান ডে তে ভালো করছেন। টি-20 তো কিছু কিছু ম্যাচ যেটা আমরা নিউজিল্যান্ডের সাথে উইন করেছি সেখানে নট আউট ছিলেন, শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটা উইন করেছি সেখানেও নট আউট ছিলেন, আর কি 50 করেছেন। তো ম্যাচ জেতার ইনিংস গুলাতে কিন্তু জেতার ম্যাচ গুলাতে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ভালো থাকে। তো জিম্বাবুয়ের সাথে ভালো হয়নি, কিন্তু আমি শিওর যে ওয়ার্ল্ড কাপে হয়তো ভালো করবেন। আমাদের সবার দায়িত্ব আমি মনে করি যে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা জার্নালিস্ট আছেন সবাই পজিটিভ নিউজ গুলো একটু বেশি করা। আমরা টু মাচ নেগেটিভ নিউজ করে থাকি, এটা একদমই ঠিক না। আপনি যদি দেখেন যে ভারতের কথা যদি চিন্তা করেন, রোহিত শর্মার ফর্ম যদি চিন্তা করেন, সে কিন্তু আইপিএল এ অতটা ভালো খেলছেন না। তার বদলে কি এখন তাহলে যারা ভালো খেলছেন তারা ক্যাপ্টেন হবেন? এটা আসলে আমাদের এই জায়গা থেকে সবারই দায়িত্ব, যারা জার্নালিস্ট আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি আমরা, আমার মনে হয় যে আমরা একটু পজিটিভ ভাবে কথা বলাটা ভালো। দেখেন আমি আগেও বলেছি যে আমাদের অতটা অপশন নাই। আপনি যাকে নিবেন ওই রেজাল্ট একই হবে। তো ডেফিনেটলি আমাদের তো আর সেমিফাইনাল ফাইনাল খেলার লক্ষ্য না। আমাদের ডেফিনেটলি লক্ষ্য হয়তোবা প্রথম ম্যাচটা যদি আমরা জিততে পারি শ্রীলঙ্কার সাথে, তাহলে হয়তোবা আমাদের একটা অপরচুনিটি থাকবে নেদারল্যান্ড এবং নেপালের সাথে জেতাটা। তখন হয়তো আমরা সুপার 8 এ খেলতে পারবো। যে টিমটা দেওয়া হয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে এরাই বেস্ট। এই টিমে হয়তোবা মিরাজ থাকলে আমি 100-এ 100 দিতাম। যেহেতু মিরাজ নাই সেই জায়গায় আমি বলবো যে ঠিক আছে আর কি, 90% পারফেক্ট আছে। অল ডিপেন্ড করে আসলে তাসকিনের ফিটনেসের উপরে। যেহেতু ক্রিকেট বোর্ড তো আসলে বুঝেই করেছেন একটা আনফিট প্লেয়ারকে তো আর ভাইস ক্যাপ্টেন্সি দিবেন না।
যে সে খেলতে পারবেন না। আহ, আমি শিওর যে হয়তোবা তাসকিন ফিরতে পারবেন এবং খেলতে পারবেন, সেই কারণেই তাকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। এবং হাসান নেটে থাকবেন, টিমের সাথে থাকবেন। যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয় তাহলে হয়তোবা তার একটা অপরচুনিটি তো থাকবে ডেফিনেটলি। আমি তো ফার্স্ট রাউন্ডে যেটা সেটা আমি বিশ্বাস করি যে অবশ্যই শ্রীলঙ্কার সাথে রিসেন্টলি আমরা আহ, আর কি যখনই খেলছি ২টা ফরম্যাটে, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আমাদের ভালো ক্রিকেট খেলা হচ্ছে। তো সেই জায়গায় আমরা আশাই করতে পারি, ২টা টিমই আশা করবেন জেতার জন্য। অবশ্যই আমরা আশা করতে পারি যে এই ম্যাচটা জিতলে নেপাল এবং নেদারল্যান্ড ৩টা ম্যাচ তো আমরা আশা করতে পারি। সেকেন্ড রাউন্ডে যে যতগুলা ম্যাচ জেতা যায়, অ্যাটলিস্ট ৩টা ম্যাচ যদি আমরা এবার জিততে পারি তাহলে এটাও কিন্তু আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ হবে। কারণ এখন পর্যন্ত আমরা ২০০৭ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত যে ওয়ার্ল্ড কাপ গুলা হয়েছে টি-টোয়েন্টি, প্রায় ৭টা ওয়ার্ল্ড কাপ মনে হয় হয়েছে। তো ২০০৭ই আমরা প্রথম একটা উইন করেছিলাম মূল রাউন্ডে, এবং তারপর থেকে কিন্তু আমরা আর কখনোই জিততে পারছিলাম না। ২০২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে আমরা জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডের সাথে জিতে ২টা উইন হয়েছে, সেটাই আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে। তো এবার ডেফিনেটলি আমি প্রথম রাউন্ডে ৩টা ম্যাচ আশা করছি। তারপর সেকেন্ড রাউন্ডে যে নেভার নো, যেহেতু আমাদের প্লেয়াররা যদি সবাই ফর্মে থাকেন, ফিট থাকেন, টি-টোয়েন্টি ক্রিকেট আসলে যে কোনো টিমকে হারানো সম্ভব। জাস্ট একটা ২টা ভালো স্পেল আপনাকে গেম চেঞ্জ করে দিতে পারে। মাহমুদুল্লাহ আসলে খুবই কনফিডেন্ট প্লেয়ার। ২০২১ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন, ২০২২-এ তাকে রাখা হয়নি। কিন্তু সে কিন্তু রিটায়ার্ড করেনি। টেস্ট থেকে রিটায়ার্ড করেছেন, কিন্তু টি-টোয়েন্টি থেকে সে জানতেন যে না, সে একটা সিজন ভালো খেললে, এবং আমাদের দেশে এই কালচারটা আছে যে আপনি একটা ফরম্যাটে ভালো খেললে আরেকটা ফরম্যাটে অটোমেটিক চয়েস হয়ে যান। আহ, সে খুব ভাগ্যবান আমি মনে করব যে আপনার ২০২৩ ওয়ার্ল্ড কাপ 50 ওভার ওয়ার্ল্ড কাপটা অসাধারণ খেলার পরে কিন্তু আমাদের সবাই আমরা তাকে অটোমেটিক চয়েস করে ফেলেছি। সেই কারণে সে ভাগ্যবানও আমি মনে করি।